পশ্চিমবঙ্গের রাজনীতিতে বড় মোড়। যারা মমতাকে নিঃশেষ করার ফন্দি এঁটেছিল তারাই এখন হাই হাই করে হাহুতাশে দিন কাটাচ্ছে। রাজনীতির দাবার বোর্ডে মমতার মতো ঝানু খেলোয়াড় এত সহজে হারবার পাত্র নয়। দল থেকে বড় একটা নেতার অংশ হারিয়েও দিব্যি মেরুদণ্ড টান টান করে নিজের আত্মবিশ্বাসের জানান দিয়ে গেছেন। আর এবার শুভেন্দু অধিকারীকে ফাঁদে আটকালেন মমতা। শুভেন্দু অধিকারী কি মমতার এই ফাঁদ কেটে বেরিয়ে আসতে পারবেন, নাকি নাকানি চুবানি খাবেন? আপনার কি মনে হয় দর্শক? কমেন্টে জানান। দর্শক, পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি এখন এমন একটা পর্যায়ে এসে পৌঁছেছে যে টান টান উত্তেজনার কোনো থ্রিলার সিনেমাও এর কাছে নস্যি। কিছুদিন আগেই বিশ্বাসঘাতক ২০ জনের দাপুটে আর প্রভাবশালী দল মমতাকে কোণঠাসা করে দল থেকে মুখ ফিরিয়ে বেরিয়ে এলেন। তারা শুধু দল ছাড়লেনই না, নতুন একটা ব্যানার তৈরি করে সোজা বিরোধীদের ছাতার তলে গিয়ে আশ্রয় নিলেন। তখন বিরোধী দল মুচকি হেসে বলেছিল, এবার বুঝি মমতা বন্দ্যোপাধ্যায়ের অপরাজেয় দুর্গের দেয়াল ভেঙে চুরমার হয়ে গেল। এক ধাক্কায় ২০ জন হেভিওয়েট নেতার এভাবে হাত ছেড়ে দেওয়া যে কোনো শক্ত সরকারের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বিরোধীরা তো আনন্দে প্রায় মিষ্টি বিতরণ শুরু করে দিয়েছিল। সবাই ধরে নিয়েছিল এই ধাক্কা সামলানো আর সম্ভব নয়, এই দলটির বিদায় ঘণ্টা বেজে গেছে। কিন্তু রাজনীতির ময়দানে যারা একটু বেশি চটপটে হতে যায় তারা প্রায়ই ধপাস করে আছাড় খায়, আর যারা ঠান্ডা মাথায় উপযুক্ত সময়ের অপেক্ষা করে শেষ হাসিটা কিন্তু তারাই হাসে। মমতার মতো ঝানু রাজনীতিবিদ ঠিক ওই ধৈর্যের পথটাই বেছে নিয়েছিলেন। তিনি কোনো চিৎকার চেঁচামেচি করলেন না, প্রেস কনফারেন্স ডেকে বড় বড় কথা বলে ক্ষোভ উগরে দিলেন না, শুধু নীরবে বসে একটা সুতোর টানে এমন একটা টান দিলেন যে দেখতে দেখতে ওই বিদ্রোহী গোষ্ঠীর ঘরের ভেতরের ইটের গাঁথুনি ধসে পড়তে শুরু করলো। আজ পরিস্থিতি ঠিক কোন জায়গায় এসে দাঁড়িয়েছে ভেবে দেখেছেন? ওই ২০ জন বিদ্রোহীর মধ্য থেকে অন্তত ৩ জন সাংসদ এখন নিজেদের ভুল বুঝতে পেরে পুরনো ঘরে ফেরার জন্য ব্যাকুল হয়ে উঠেছেন, যেন ঘরের ছেলে আবার ঘরে ফিরতে চাইছে। এই ৩ সাংসদের পরিচয় এবং ব্যাকগ্রাউন্ডটা লক্ষ্য করলে বুঝতে পারবেন গেমটা কতটা গভীরে খেলে দেওয়া হয়েছিল। ইউসুফ পাঠান, খলিলুর রহমান আর আবু তাহের খান ঘটনাচক্রে এই ৩ জনই সংখ্যালঘু সম্প্রদায়ের বড় মুখ। আর আমরা সবাই জানি বাংলায় এই ভোট ব্যাংকটা শাসক দলের জন্য কতটা বড় শক্তি কেন্দ্র। এই নেতারা যখন মমতার হাত ছেড়ে প্রতিপক্ষের শিবিরে গিয়ে পা মেলালেন, তখন কিন্তু তাদের নিজেদের এলাকার সাধারণ মানুষ আর ভোটাররা সেটা মোটেও ভালো চোখে দেখেননি। ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল একদম তৃণমূল স্তরে। এলাকার মানুষ সোজা প্রশ্ন তুলতে শুরু করলো, যাদের শক্তিতে জিতলে তাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কিভাবে প্রতিপক্ষের কোলে গিয়ে বসলে? রাজনীতির মাঠে বাকি সব সামলানো গেলেও এলাকার সাধারণ কর্মী আর ভোটারদের অসন্তোষ সামলানো সবচেয়ে কঠিন। চাপ সহ্য করতে না পেরে আবু তাহের খান তো বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করে ফেলেছেন। তিনি স্পষ্টই বলে দিলেন, প্রতিপক্ষের সাথে হাত মেলানোটা তাদের জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল এবং দলের সুপ্রিমের প্রতি তার ভক্তি শ্রদ্ধা আগের মতোই আছে। তবে এই ৩ নেতার ফিরে আসার গল্পটা যদি আপনারা কেবলই আবেগ কিংবা ভোটারদের চাপের গল্প ভাবেন, তবে চরম ভুল করবেন। এর পেছনে কাজ করছে এক মাস্টার মাইন্ডের ঠান্ডা মাথার হিসাব নিকাশ। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যায় এই পুরো দাবার ছকটা সাজিয়েছেন দলের প্রবীণ ও ধুরন্ধর নেতা সৌগত রায়, যাকে রাজনীতিতে সবাই এক পাকা খেলোয়াড় হিসেবেই চেনে। তিনি কোনো ঢাকঢোল না পিটিয়ে প্রচারের আলো থেকে দূরে থেকে তলে তলে এই বিদ্রোহী নেতাদের সাথে যোগাযোগ শুরু করেন। তিনি খুব ভালো করেই জানতেন ২০ জনকে এক ধাক্কায় ভাঙা সম্ভব নয়, তাই তিনি আঘাত করলেন সবচেয়ে নরম আর দুর্বল জায়গাটিতে। এখন প্রশ্ন উঠতে পারে, শাসক দলই বা কেন এই ৩ জনকে আবার ফেরাতে এতটা মরিয়া হয়ে উঠল? এখানে লুকিয়ে আছে এক আইনি মারপ্যাচ, যা সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়। আইন অনুযায়ী কোনো দলের যদি ২/৩ প্রতিনিধি একসাথে দল ছাড়েন, তবে তাদের পদ বাতিল হয় না। ওই ২০ জন সাংসদ একসাথে দল ছেড়ে দাবি করেছিলেন যে তারা দল ভাঙেননি, বরং দলের একটি বড় অংশ আলাদা হয়ে গেছে, তাই তাদের সাংসদ পদ পুরোপুরি নিরাপদ। ঠিক এই জায়গাটিতেই শাসক দল এমন এক আইনি চাল চালল যা বিদ্রোহীদের একেবারে চিন্তার বাইরে ছিল। দেশের অন্যতম শীর্ষ আইনজীবী কপিল সিব্বলকে নামানো হলো আদালতে। তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খুব সোজা কিন্তু ধারালো এক যুক্তি দিলেন। তিনি বললেন, একটি রাজনৈতিক দল মানে শুধু লোকসভা
লোকসভার গুটি কতক সাংসদ নন, সেই দলের পেছনে লক্ষ লক্ষ কর্মী, পঞ্চায়েত প্রতিনিধি এবং বিধায়করা রয়েছেন। কেবল 20 জন লোকসভার লোক বের হয়ে গেলেই পুরো দলের 2/3 বেরিয়ে গেছে। এই দাবিটা আইনত ভিত্তিহীন। সুপ্রিম কোর্টে যখন এই আইনি লড়াই ঝুলে আছে, ঠিক তখনই সৌগত রায়ের সেই চরম চালে পরিস্থিতি উল্টে গেল। হিসাবটা একদম পরিষ্কার। 20 জন বিদ্রোহীর মধ্য থেকে যদি মাত্র 3 জনও বেরিয়ে এসে আবার পুরনো দলের নাম লেখান, তবে বাকিদের সংখ্যাটা নেমে দাঁড়াবে 17তে। আর সংখ্যাটা 17তে নামার সাথে সাথেই সেই আইনি সুরক্ষা কবচ কাঁচের মতো চুরমার হয়ে যাবে। আদালতে নিমেষেই প্রমাণ হয়ে যাবে যে এটি কোনো দলের মূলগত বিভাজন ছিল না, বরং গুটি কয়েক নেতার নিজের স্বার্থে করা একটা বেআইনি দল বদল। আর আদালত যদি একবার সেই নতুন জোটকে অবৈধ ঘোষণা করে, তবে ওই বাকি 17 জন নেতার সাংসদ পদ 1 সেকেন্ডের মধ্যে হাওয়ায় মিলিয়ে যাবে। তবে আপনারা যদি ভাবেন যে এত বড় বিশ্বাসঘাতকতার পর মমতা তাদের খুব সহজে ক্ষমা করে দিচ্ছেন, তবে রাজনীতির নিষ্ঠুরতা সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। যারা কঠিন সময়ে পিঠে ছুরি মেরেছিল, তাদের জন্য কিন্তু এক চরম অপমানজনক শর্ত ঝুলিয়ে দেওয়া হয়েছে। শর্তটা ঠিক কি? শর্ত হলো, এই 3 সাংসদ যদি ফিরে আসেন, তবে আদালত থেকে তাদের বিরুদ্ধে থাকা মামলা তুলে নেওয়া হবে, অর্থাৎ তাদের সাংসদ পদটা সাময়িকভাবে বেঁচে যাবে, কিন্তু তাদের আর কোনোদিন দলের সদস্য হিসেবে গ্রহণ করা হবে না। তাদের দল থেকে সোজা বহিষ্কার করা হবে এবং সংসদে তাদের বসতে হবে স্বতন্ত্র বা নির্দলীয় সদস্য হিসেবে। একবার ভাবুন, ক্ষমতার লোভে আর বড় পদের আশায় যারা দল ছেড়েছিলেন, তাদের আজ এমন এক চুক্তিতে সই করতে হচ্ছে যেখানে তারা নামমাত্র সাংসদ থাকবেন ঠিকই, কিন্তু তাদের মাথার ওপর কোনো দলের ছাতা থাকবে না, কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। একসময় যারা ক্ষমতার দাপট দেখিয়ে প্রশাসনিক ক্ষমতার ব্যবহার করে দল ভাঙার হুঙ্কার দিয়েছিলেন, আজ তারাই নিজের অস্তিত্ব রক্ষা করতে হাঁসফাঁস করছেন। যারা বুক ফুলিয়ে বেরিয়ে গিয়েছিলেন, আজ তাদেরই করুণ চোখে ফিরে আসার জন্য ব্যাকুল হতে হচ্ছে। এর চেয়ে বড় শিক্ষা আর দ্বিতীয়টি হতে পারে না, যে বিদ্রোহটা হয়েছিল একটা পুরো রাজনৈতিক শক্তিকে শেষ করে দেওয়ার জন্য, আজ সেই বিদ্রোহই ঘুরে এসে বিদ্রোহীদের গলায় ফাঁস হয়ে পেঁচিয়ে গেছে। পুরো ঘটনাটাই প্রমাণ করে দিল, রাজনীতি শুধু রাজপথের ভাষণেই সীমাবদ্ধ থাকে না, টেবিলের নিচের আইনি চালেও কারা আসল ওস্তাদ।